হাজার মানুষের ঢল নেমেছিল পতাকা। তাদের কিছু অংশ এখানে উপস্থিত, আর অনেকেই এই জায়গায় স্থান সংকলনের জন্য থাকতে পারেনি। সেই জায়গাতে তো আমাদের কষ্ট লেগেছিল, এখানে বসে বসে বলছিলাম আসতে পারবো না বাবা, তোমরা বাসায় ফিরে যাও। বাহিরেও এরা বসে আছে। তাদেরকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শুরু করছি। প্রধান অতিথি হিসাবে যিনি আছেন, আপনার আমার প্রিয় নেতা, সারা বাংলাদেশ তাকে চেনে, সারা বাংলাদেশে এই বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা করে। আমরা 25শে ডিসেম্বরের কথা বলি, তার আগেই জয়দেবপুরে আপনারা সবাই জানেন বঙ্গবন্ধু যে সমস্ত মানুষের স্বাধীনতা সংগ্রামের জন্য সব কিছু তিনি একের পর এক করে গিয়েছেন। সমস্ত অধ্যায় শেষ করে তিনি তারপর স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছেন। তিনি একদিকে যেমন আমাদেরকে বলতেন যে আমি সবকিছু করব, কিন্তু তোমরা মনে করো না পাকিস্তানের জানতো আমাদেরকে ছেড়ে দিবে, আমাদেরকে মুক্তিযুদ্ধের জন্য তোমরা তৈরি হও। আমাদের মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রী সেটা ইঙ্গিত দিয়ে গেছেন। সেই জন্যই তিনি জয়দেবপুরে 19 তারিখে তার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছিল সেখানকার বাঙালি, এবং ঘুরে দাঁড়িয়ে সেই পাকিস্তানি সেনাবাহিনীকে সরিয়ে সেখানকার সেনাবাহিনীদের নিয়ে তিনি মানে অসীম সাহসিকতার সঙ্গে তিনি শুরু করেছিলেন সেই যুদ্ধ। সেই যুদ্ধের মহানায়ক একে মোজাম্মেল হক। আমি বলছি আপনার আমার প্রিয় নেতা, তিনি শুধু আমাদের নেতা নন, সারা বাংলাদেশের আজকে প্রিয় নেতা মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তিনি এসেছেন এবং তার অভিজ্ঞতার কথা, সেদিনের কথা সবকিছু তিনি বর্ণনা করেছেন। আমরা তাকে পেয়ে আমরা আজকে সত্যি ধন্য। আমি শুধু বলেছিলাম, আমি আসার সময় ক্যাবিনেট, তিনি একজন ম্যান অফ কমিটমেন্ট। কখনো তিনি কোন সময় তিনি কমিটমেন্ট করলে মানে কি করে না তারই প্রমাণ। আজকে আরেক বীর মুক্তিযোদ্ধা, আমরা এখানে দেখেন সবাই মুক্তিযোদ্ধা, সবাই এখানকার এই যে বসে আছেন যা আছে সবাই কিন্তু মুক্তিযোদ্ধা। সামনে কয়েকজন মুক্তিযোদ্ধা আছে, আমি তাদের নাম বললাম না। আমাদের অধ্যাপক ডক্টর খন্দকার বজলুল হক, যতই শুনি তার সম্বন্ধে ততই আমার শ্রদ্ধায় মাথা অবনত করে। তার স্ত্রীকে হারিয়েছিলেন, তার ভাইকে হারিয়েছেন, তারপরও তিনি ডরাননি। মুক্তিযুদ্ধের কথা আসছে, যেখানেই বঙ্গবন্ধুর কথা আসছে, যেখানেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা আসছে, সেখানেই তিনি আসছেন আলোকিত করার জন্য। আমরা সেই খন্দকার বজলুল হককে এখানে পেয়েছি। আমরা তাকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমি যে মন্ত্রণালয়ে আছি, আমাদের গর্বের বিষয়, একজন পুলিশ বাহিনীর তখন এসপি এবং 12 জন আনসার, সেইখানে ছিল 12 জন আনসার। 12 জন আনসার কাপড় পুরো ঠিক ছিল না, কোন রকম কষ্ট করে মাহবুব ভাই আরো সুন্দর করে বলতে পারতেন, জোগাড় করে তাদের দাঁড়া করিয়ে 303 নিয়ে সেই অনুষ্ঠানটি হয়েছিল। এটা আমাদের আরেক বীর অধ্যাপক ডক্টর নাসরিন আহমেদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শিল্পী। আমরা যারা মুক্তিযুদ্ধে ছিলাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটা যেদিনই আমরা জয় বাংলা বেতার বলতাম, আমরা যদি শুনতে না পারতাম কিংবা একটা প্রবলেম হতো কিংবা কোনো ট্রাভেল আসতো যদি শোনার জন্য যান্ত্রিক বলতে, সেই দিন আমরা মনে হয় যে আমাদের বোধহয় কিছু হারিয়ে ফেললাম, কিছু পেলাম না। সেই জায়গাটিতে তিনি গান গেতেন আমাদেরকে উজ্জীবিত করার জন্য। সেই শিল্পী এখানে আছেন, যিনি ঢাকা ইউনিভার্সিটি
প্রভিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং শিক্ষকতা জীবনে তিনি পরিসমাপ্তি ঘটিয়েছেন একজন সফল শিক্ষিকা হিসাবে। তিনিও আমাদের একজন শ্রদ্ধার ব্যক্তিত্ব। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। আমাদের কিছুটা অজানা ছিল এই নাজমুল ছেলেটা যদিও অল্প বয়সে অনেক ঘাটাঘাটি করে ইতিহাস নিয়ে, তার সাবজেক্ট নিয়ে, সেই জন্যই সে আমাকে মাঝে মাঝে মনে করিয়ে দেয়। জানার তো শেষ নাই, জীবনের শেষ দিন পর্যন্ত জানতে থাকবো, এভাবেই চলে আর কি। আমাদের আপার সম্বন্ধে তিনি একজন মানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যে তিনি নিয়মিত গাইতেন, আমি তার গলা শুনেছি, কিন্তু তাকে আমি কোনোদিন এই হিসাবে দেখি। আরেকজন যিনি বসে আছেন আমার খুব পরিচিত, সেই জন্যই সেই গানটি আমাদের কাছে অনেক অনেক আবেগের গান। সেই গানটি আজকে মঞ্চে আমরা, যেহেতু আমরা ওই 50 বছর পূর্তি করতে যাচ্ছি, যেহেতু আমরা স্মরণে আনছি, সেই জন্য এই গানটি দিয়ে শুরু করতে চেয়েছিলাম। এবং পরবর্তীতে আমি বলছিলাম যে আমার প্রিয় ব্যক্তিত্ব যদি রাত পোহালে শোনা যেত, সেই গানটি হবে। তার পাশাপাশি তিনি এই গানটি আবার আমাদেরকে শোনালেন ওই যে সেখানে একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধের পরে পরেই আমরা গিয়েছিলাম মনিহন। সেইখানে আমরা যাওয়া মানে আমাদের চোখের দিকে যখন আগে খেলাও করে ফেললো, ওইখানকার কিছু লোক আমাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসলো। একটা নৌকা, আমরা তখন 10 জন মানুষ, 4 জন উঠে নৌকাটা, ডিঙি নৌকা, 5 জন উঠে নৌকাটা ডুবে যাচ্ছিল। তা আমাদের 5-6 জন আর কি করবেন, পানির মধ্যে দাঁড়িয়ে রইল, আমরা 4-5 জন ওই ডিঙি নৌকায় এক ভাষায় তখনই এক লোক নৌকা নিয়ে ফেরি করে এসে আমাকে নেন না, বলে যে এখান থেকে চলে আসতে হবে। আমি মানে বলে এই শান্তি কমিটির চেয়ারম্যান এই বাড়ি, আপনাকে তো এখান থেকে যেতে হবে। আপনারা কি, আমি বুঝে গেছি, আমার ছোট ভাইটা আমরা খবর পাচ্ছি না, সেও মুক্তিযুদ্ধে আছে, আমাদেরকে নিয়ে গেল। ঠিক তেমনই ভাইকে যেমন একটা গোয়াল ঘরের মতন ছোট জায়গা, সেই লোকের অবস্থা ঠিক সেই রকমই ছিল। সে আমাদেরকে একটা ভালো জায়গা দিতে পারেনি, একটা ছোট গোয়াল ঘরে রাখাল থাকতো, সেই ঘরে আমরা 4 জন যাই উঠলাম। ভোর হতেই আমাদের আবার জাল যেই 6 জন রেখে আসছিল নৌকায় দিয়ে আবার তাদেরও নিয়ে আসলাম। ছোট ঘরে আমরা এই 10 জনের মতো মানুষ পালাক্রমে থাকতাম। সে অনেক কষ্ট করে বিভিন্ন ভাবে আমাদেরকে খাইয়েছে। আমার তার কথা বারবার মনে পড়ছে, ভাই যখন বলছিলেন আমার তখন সেই ঘটনাটা মনে হলো। তবু তাই নয়, আমি একটু পেট মানে খারাপ হয়ে গেল। আমি তখন ইন্ডিয়ার দিকে যাচ্ছি, তিনি নৌকায় করে দেখি হাই সাই করে নৌকার মানে রেস লাগিয়ে আসতেছে। আমাকে কি হলো, আমরা তো আসলাম আপনার বাড়িতে, আপনারা পেট খারাপ, এই ডাবটা খেয়ে যান। এই যে নির্দয়তাটা ছিল, এই যে এক মুক্তিযুদ্ধের প্রতি তার ভাই মুক্তিযোদ্ধা, আমিও এক মুক্তিযোদ্ধা, একটা ডাব খাওয়ানোর জন্য সে 1 মাইল ছুটে আসলো, এই যে নির্দয়তাটা, এটা আমরা ভোলার মতো। এগুলো ছিল বলেই আমরা বাংলাদেশকে 9 মাসের মধ্যে স্বাধীন করতে পেরেছি। বঙ্গবন্ধু সব কাজটি বঙ্গবন্ধু করে দিয়ে গিয়েছিলেন, কোন কাজ আমাদের জন্য রেখে যাবে, শুধু আমরা নিরস্ত্র বাঙালি সশস্ত্র হয়ে যুদ্ধ করাটাই বাকি ছিল। ঘরে ঘরে দুর্গ তার আহ্বানে সবাই কিন্তু প্রস্তুত হয়েই ছিল। আমরা মুক্তিযুদ্ধের অনেক কথা আমাদের মাহবুব, আমার মামা ডাকি মাহবুবকে, মামায় বলে গেলেন যে 14 তারিখের ঘটনা যদি বলে, আর 14 তারিখ না, আমরা 3-4 তারিখে, ডিসেম্বরের 3-4 তারিখের মধ্যে অনেক ঘটনা।
আমরা এই অবস্থায় চলে আসছিলাম না। আমরা মানে আমাদের এই যে আমাদের অধীনে যেই কয়টি থানা ছিল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এবং ঢাকা জেলা, সবগুলি থানা একে একে করে আমরা 7 তারিখের মধ্যে সবগুলি থানা আমরা মানে পাকিস্তান আর্মিদের থেকে দখল মুক্ত করে নিয়েছিলাম। আর তখন আমরা ঢাকার দিকে আসছিলাম। সেই সময় ইন্ডিয়ান প্লেনগুলো মানে এখানে আমাদের বোমার পর বোমা ছুটছিল। হঠাৎ করে দেখলাম একটা ইন্ডিয়ান প্লেন আমাদের কেরানীগঞ্জে পড়ে গেল। ইন্ডিয়ান স্কোয়াড্রন লিডার কিছুতেই বিশ্বাস করে না যে আমরা এত কাছে। সে বলে সে পাকিস্তানি। আমরা বলি যে আমরা বাংলাদেশের আমরা মুক্তিযোদ্ধা, বিশ্বাসই করে না। তারপরে যখন বিশ্বাস করলো, জড়িয়ে ধরো, বললো যে এত কাছে যে তোমরা এসে গেছো, তোমরা যে এত মানে এই পাকিস্তানি বাহিনীর চতুর্দিকে, ঢাকার চতুর্দিকে তোমরা ঘেরাও করছো, আমাদের জানা ছিল না। তোমাদের দেশ অবস্থান ঢাকায় আমাদের অনেক অপারেশন হয়েছে। এই ফার্মগেটে আমাদের ফার্মগেটের ইস্যুর পরেই আমার একটা কথা মনে পড়ে, আমাদের বডির পুরা নামটা আমি ঠিক আমি বুঝলাম। সে কিন্তু আমাদের ছাত্রলীগ করত না। আমরা তখন তো ছাত্রলীগ, আমরা আন্দোলনের পর আন্দোলন কাজ করে রেখেছিলেন। ডাক দিয়ে গিয়েছিলেন 7ই মার্চ। এরপরে তো কে কি বললো সেগুলোর কথা না, আমরা 7ই মার্চে স্বাধীনতা আমরা পেয়ে গেছি। 25শে মার্চের ঘটনা যেটা নিয়ে দীর্ঘ আলোচনা হলো, সেদিন যথাযথভাবেই সকালবেলায় আমাদেরকে বললো ফার্মগেটের পরীক্ষা করবো এই এয়ারপোর্টের যেখানে এখন কিসের মোড়টা, বিরাসরি মোড়, এখানেই আর্মিরা হেভি মেশিন গান, হেভি উইপেন নিয়ে বসে আছে। আমরা তখন ফার্মগেটে মানে আর্মিদের দেখো থামাচ্ছি, দৌড়ানি দিচ্ছি। পাকিস্তানি লোক গেল, তাকে বলছি যে চলে যাও, আর আসো না, এইরকম। আমরা তো তখন ইয়াং, আমরা অনেক কিছু তখন করতাম আর কি। তারপরে আমাদের বললো পরীক্ষা আমাদের নেতা। তা আমরা বললাম যে পরীক্ষা করা যাবে না, কারণ এখানে করলেই গুলি শুরু হবে। তারপরে যেটা ওই আপনারা দেখলেন সেটা তো হলো। এখানে একটা জিনিস মাহবুব ভাই, তেজগাঁ থানার 2 জন কনস্টেবল কিন্তু সেই সকাল থেকেই আমার সঙ্গে ছিল। সকাল থেকে তারা রাইফেল নিয়ে চলে আসছে, বলছে আমরা যাব না। এরাও বঙ্গবন্ধুর ডাকে, আমি সেই কথাই বলছি, কেউ বাকি ছিল না। বঙ্গবন্ধুর ডাকে সেই পুলিশের 2 কনস্টেবল সেই যে আমার সঙ্গে আসছে, মাঝে মাঝে ওসি সাহেব এসে তাকে নিয়ে যেত, বাবা তোরও চাকরি যাবে, আমারও চাকরি যাবে, তুই আর যখন দরকার তখন যাস। আবার ঠিক সন্ধ্যার সময় যখন আমরা করে গেছে কেটে ফেললাম, ঠিক তখন ওরা আবার রাইফেল নিয়ে চলে আসলো। আপনার আমার মতো বয়স যাদের, তাদের নিশ্চয়ই মনে আছে, ফার্মগেটে 2টি ব্যাংক ছিল পাশাপাশি, একটা ইউনাইটেড ব্যাংক, একটা হাবিব ব্যাংক। হাবিব ব্যাংকের উপরে একতলা ব্যাংক, তার উপরে আমি বললাম তোমরা এখান থেকে দেখো, এখান থেকে তোমরা পজিশন। তারা সেইখানেই ছিল। গাছ কাটার পরে অনেক ঘটনাই ঘটেছে, অনেক কিছু হয়েছে, আমি বিস্তারিত বলতে অনেক সময় লাগবে। তবে একটা জিনিস যেটা আমরা দেখেছি, মানুষের সাহস, সৎ সাহস। এই যে গুলি চলছে, যত জোরে গুলি হচ্ছে, ততই জয় বাংলা, জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হচ্ছে। সব জায়গা থেকে একই কথা, জয় বাংলা, জয় বাংলা। ঢাকার চেহারাটা কি ছিল? প্রত্যেকটা গাছের উপরে, প্রত্যেকটা বাড়ির উপরে, প্রত্যেকটা স্থাপনায় বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে। এই ছিল ঢাকা। আমরা যখন এখানে আমরা পারলাম না, আমরা 32 নম্বরে ওই যে আমার সঙ্গে নান্নু নামে একজন ছিল, সেও ছাত্র, আমরা তখন ছাত্রই ছিলাম। ও আমার 1 বছর 2 বছরের জুনিয়র ছিল।
আমরা তখন যে বঙ্গবন্ধুর ওখানে কি হচ্ছে আমরা দেখতে যাই, আমরা সবাই একত্রিত। আমরা কিছু দূর আগানোর পরেই এমন মানে গোলাগুলি শুরু হলো, আমাদের আর যাওয়া হলো না বঙ্গবন্ধু। তারপরে তো ঘটনা বঙ্গবন্ধু সেদিন স্বাধীনতা ডিক্লেয়ার করে তিনি বিজিবির সেই 4 সদস্য পর্যায়ক্রমে স্বাধীনতা ঘোষণা করেছেন, সেটা তো আপনারা জানেন। আমি নামটা এই মুহূর্তে মনে আসছে না। তাদের স্বাধীনতা ঘোষণার পরে পরে বঙ্গবন্ধু আরেকটা ইনস্ট্রাকশন দিয়েছিলেন। সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের ওয়ারলেস, মগবাজার ওয়ারলেস, সেইখান থেকে 2 ভদ্রলোক সব থানায় এই বঙ্গবন্ধুর এই মেসেজটি পৌঁছিয়ে দিয়েছিলেন। সব মানে তখন পূর্ব পাকিস্তান, তখনকার পূর্ব পাকিস্তান প্রত্যেকটা থানায়। সেই তখন ওই যে আরেকটা টেলিপ্রিন্টেড, হ্যাঁ ওইটা ছিল অনেক থানা, সেটা ছিল। আমাদের হবিগঞ্জের আমাদের মহিলা এমপি ছিলেন, তিনি বললেন তার বাবা সেটা সংরক্ষণ করে রেখেছেন, যেটা নাকি 25 তারিখ রাত্রে 2টার সময় মানে পেয়েছিলেন। সেটা তার মানে মিউজিয়ামে তিনি রেখে দিয়েছেন, এখনো তার সংগ্রহ সভায় রয়েছে। এই হলো বঙ্গবন্ধুর স্বাধীনতার মানে যে ডাক, সেই ডাকে সারা বাংলাদেশের মানুষ একত্র হয়ে ঘুরে দাঁড়িয়েছিলেন বলেই আমরা 9 মাসে স্বাধীন করতে পেরেছি। আমাদের ভাতৃপ্রতিম দেশ, সেই দেশের প্রতি যদি শ্রদ্ধা না জানাই, সেই দেশের প্রতি যদি আমরা কথা না বলি, তা আমরা অকৃতজ্ঞ থাকব। 1 কোটি মানুষ আমাদের আশ্রয় নিয়েছিলাম যান বাঁচানোর জন্য। অবল বৃদ্ধ বনিতারা মাইলের পর মাইল হেঁটে গিয়েছে, কোথায় খাবে, কিভাবে চলবে, কিচ্ছু ছিল না। আপনারা সেই দৃশ্যটাও আপনারা দেখেছেন। আমি এক মুক্তিযোদ্ধা হিসাবে, আমাদের মোজাম্মেল ভাইও দেখেছেন, মাইলের পর মাইল গ্রাম পুড়িয়ে দিয়েছে। চিন্তা করতে পারেন আপনারা? এই দৃশ্যটি আমরা দেখেছি। আমি এই দৃশ্যটাও দেখেছি নদীর পার দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, হঠাৎ দেখি উপর দিয়ে কাক ঘুরতেছে। কাছে যেয়ে দেখি প্রায় 10-12টা ডেড বডি ভাসতেছে, দড়ি দিয়ে বাঁধা, একটার সঙ্গে আরেকটা। আর এরা বুঝেও করে নাই, খুঁচিয়ে খুঁচিয়ে, ব্যানার দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাদেরকে হত্যা করেছে। এই দৃশ্য আমরা দেখেছি। কাজেই 30 লক্ষ লোক শাহাদাত বরণ করেছেন, তাদের রক্তে রঞ্জিত ওই দেশ। বঙ্গবন্ধু ডাকে আমরা একত্রে হয়ে স্বাধীন করেছিলাম সেই দেশ। এখানে আমি ওই আবারও ঘুরে ফিরে ইন্ডিয়ার কথা আরেকবার একটু বলতে চাচ্ছি। ইন্ডিয়ারও 16,000 সৈনিক প্রাণ দিয়েছে, সেটাও আমাদের মনে রাখতে হবে। আমাদের বর্ডার এলাকায় আমি আমাদের ইন্ডিয়া যাওয়ার কথা ছিল, কবিতে যাওয়ার জন্য আমি ত্রিপুরা এবং মেঘালয় যাওয়ার কথা ছিল। সেখানে আমাকে তারাই জানিয়েছে এবং আমাদের একটা মুক্তিযোদ্ধা কয়েক ভাই গিয়ে দেখে আসছেন বর্ডার এলাকায় আমাদের যারা মারা যেত আর্মির হাতে। আমরা কবরটা তো দিতে পারতাম না আমাদের দেশে, যেখানে যা কবর দেওয়া হতো সেখান থেকেই তারপরে দিন সেই জায়গায় আসতো বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য। ওই ইন্ডিয়ার বর্ডার যে হাজার হাজার মানুষের কবর সেখানেও রয়েছে, সেটাই আমাকে দেখে যাওয়ার জন্য বলেছিলেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শেয়ার করার পরে তিনি আমার মুক্তিযোদ্ধা মন্ত্রীর সঙ্গে কথা বলে ওখানে যাওয়ার কথা বলছিলেন এবং উল্লেখযোগ্য যদি কেউ থাকেন তাদেরকে নিয়ে আসার কথা বলছিলেন এবং মুক্তিযোদ্ধা মন্ত্রী মহোদয়ের সঙ্গে আলাপ করে সেখানে যাওয়ার কথা বলছেন। কোভিডের জন্য আর যাওয়া হয়নি। ভবিষ্যতে আমি হয়তো যে দেখবো আমাদের তাদের যে যারা মুক্তিযোদ্ধারা শাহাদাত বরণ করছেন তাদের ওই জায়গায় যাদের কবরস্থ করেছেন। তা আমি আর কথা বলাচ্ছি না, অনেক কথা হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ দিই, আপনারা যে হৃদয়